সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় শিক্ষার্থী, বেশ কিছুদিন পরে তোমাদের সাথে আবার আমার কথা হচ্ছে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালে মিষ্টি রোদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমাদের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। শহীদপুর স্মৃতি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পাঠ্যোপস্থাপনায় আজকে আমি তোমাদের সাথে আছি আরিফা সুলতানা, সহকারী প্রভাষক, শহীদপুর স্মৃতি কলেজ। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ, তাই না? আমরা সবাই জানি। এই বাংলাদেশ কিন্তু একদিনে সৃষ্টি হয়নি। সৃষ্টির পেছনে রয়েছে নানা ইতিহাস, ভাঙা গড়ার ইতিহাস। বাংলাদেশ সৃষ্টির পূর্বে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ বা রাষ্ট্র একে শাসন করেছে। বিভিন্ন প্রাকৃতিক কারণে বদলে গেছে তখনকার ভূমির পট। তারই ধারাবাহিকতায় আমরা পেয়েছি আমাদের বিভিন্ন প্রাকৃতিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো। আমরা আমাদের যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে আমাদের দেশে, তা বেশিরভাগই যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো রয়েছে তা দৃশ্যমান, তাই না? যেমন বাংলাদেশে বেশ কয়েকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, তার মধ্যে মহস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর, কান্তজির মন্দির, তাই না? এই যে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো রয়েছে এগুলো সুপ্রাচীন কালে সৃষ্টি হয়েছিল এই সমস্ত বিভিন্ন নগর বন্দর। তা বিভিন্ন প্রাকৃতিক কারণে, ভূমিকম্পের কারণে হতে পারে, নদী ভাঙনের কারণে হতে পারে, নানা কারণে একটা সময় কি হয়েছিল, একটা সময় মাটি চাপা পড়ে গিয়েছিল। যার কারণে কি হয়েছে, যার কারণে আমরা এই সভ্যতা সম্পর্কে জানতে পারিনি। কিন্তু কালে কালে যখন মানুষের জ্ঞান ও তৃষ্ণাকে বাড়িয়ে দিল, যে আসলে আমরা তো ভূপৃষ্ঠের উপরে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এবার মাটির নিচের জিনিস কি আছে সেটার প্রতি যখন মানুষের আগ্রহ সৃষ্টি হলো, কালে কালেই আমাদের দেশে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলো, মাটির নিচে খুঁড়ে যে বিভিন্ন জিনিসের প্রাচীন জিনিস পাওয়া যাচ্ছে, সেগুলো মানুষ কি করছে, আগ্রহবশত সংরক্ষণ কিংবা সংগ্রহ করছে। যার ফলে কি হচ্ছে, আমরা আমাদের প্রাচীন সভ্যতা সম্পর্কে জানতে পারছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা পাঠ করতে যাচ্ছি মাটির নিচে যে শহর, এই প্রবন্ধটি। প্রিয় শিক্ষার্থী, আমরা মাটির উপরে অনেক কিছুই দেখতে পারি, কিন্তু মাটির নিচে শহর, তাও বাংলাদেশে, তাই না? এটা কেমন একটা অদ্ভুত বিষয় লাগে, মাটির নিচে শহর। তো মাটির নিচে যে শহরটা রয়েছে সেটা সুপ্রাচীনকালে প্রতিষ্ঠিত হয়েছিল। একটা সুপ্রাচীন সভ্যতা, মানে প্রাচীন কালেরও আগের সভ্যতা। এই সভ্যতাগুলো প্রাকৃতিক কারণে, ভূমিকম্প বলো, নদী ভাঙন ইত্যাদির কারণে মাটি চাপা পড়েছিল। আমরা মোটামুটি জানি 1897 সালে একটা প্রকাণ্ড ভূমিকম্প হয়েছিল এদেশে, ভূপৃষ্ঠের নিচে চাপা পড়ে আবার বহুকাল পরে তোমার বহুকাল পরে আবার সেই সমস্ত নগর বলো, সভ্যতা বলো, সেগুলো যেগুলো চাপা পড়েছিল সেগুলো আবার নতুন করে আবিষ্কার করা হয়েছে। বাংলাদেশেও ঠিক সেই রকম আমাদের দেশে একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনে খোঁজ পাওয়া গেছে মাটির নিচে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের মাটির নিচে যে শহরটি আছে সেটি মূলত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বা বাংলাদেশের প্রাচীন নগর সভ্যতার একটি উদাহরণ, যা হচ্ছে ওয়ারী বটেশ্বর। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়ে কিংবা সেই প্রসঙ্গের নাম হচ্ছে মাটির নিচে যে শহর, ওয়ারী বটেশ্বরের সম্পর্কে আমরা আজকে কিছু জানছি।
আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাটির নিচে যে শহর। আমরা এখান থেকে নমুনা প্রশ্ন পড়ব। অর্থাৎ এখানে যে তোমাদের সিন কম্প্রিহেনশনটা আছে সে সম্পর্কে আমরা জানবো। সমর্থক শব্দ, বিপরীত শব্দ, প্রশ্ন তৈরিকরণ, রচনা আছে আমার দেশ বা প্রিয় স্বদেশ, সাথে একটা পরীক্ষা। এসপি থাকবে রচনা আমাদের দেশ বা প্রিয় স্বদেশ। অনুচ্ছেদটি পড়ে নিচে প্রশ্নের উত্তর দাও। চলো অনুচ্ছেদটি পাঠ করা যাক। কুমিল্লার লালমাই আর বরেন্দ্র অঞ্চলের পাহাড়পুর এবং মহস্তানগড়ের মতো মধুপুরগড়ের অধিকাংশ ভূমির গঠন একই রকম। বলা হয়েছে কুমিল্লার লালমাই আর বরেন্দ্র অঞ্চলের পাহাড়পুর আর আছে মহস্তানগড়ের মতো মধুপুরগড়ের অধিকাংশ যে ভূমির গঠনটা আছে, অর্থাৎ মাটির যে গঠনটা আছে সেটা প্রায় একই রকম। এই অঞ্চলে মধুপুর গড় নামে পরিচিত। এই যে কুমিল্লার যে অঞ্চলটা আছে লালমাই, বরেন্দ্র অঞ্চলে পাহাড়পুর আর মহস্তানগড়, এই পুরো অঞ্চলটাকে বলা হয় থাকে কি মধুপুর গড়। মৃত্তিকা বিজ্ঞানী মানে হচ্ছে মাটি বিজ্ঞানী যারা আছেন তারা বলেন এই অঞ্চলের মাটি হাজার হাজার বছরের পুরনো। বলা হয়েছে এই অঞ্চলের মাটি হাজার হাজার, শত শত না, হাজার হাজার বছরের পুরনো। আজ থেকে বহু বছর আগে আমাদের এই দেশে ভূপৃষ্ঠ ঠিক একই রকম ছিল না। আজ থেকে এই বহু বছর আগে ভূপৃষ্ঠটা অর্থাৎ মাটির উপরিভাগটা একরকম ছিল না। খ্রিস্টপূর্ব 7 থেকে 6 শতক বর্তমানের গঙ্গা নদীর তীরে সুসভ্য জনমানুষের বসতি ছিল। চিন্তা করতে পারো, খ্রিস্টপূর্ব 7 থেকে 6। তোমরা জানো কিনা জানি না, আমি একটু জানিয়ে দিচ্ছি। যখন খ্রিস্টের জন্মের পূর্বে যখন আমরা আমাদের সাল গণনা করা হয়, সেই ক্ষেত্রে কি করা হয়, উল্টো দিক থেকে গণনা করা হয়। দেখো খ্রিস্টপূর্ব 7 থেকে 6, 6 থেকে 7 বলা হয়নি। আর খ্রিস্টপূর্ব বলতে বলা হয়েছে যীশু খ্রিস্টের জন্মের পূর্বের সময়কে বলা হয়ে থাকে খ্রিস্টপূর্ব। অর্থাৎ খ্রিস্টপূর্ব 7 থেকে 6 শতকে বর্তমানের গঙ্গা নদীর তীরে সুসভ্য জনমানুষের বসতি ছিল। এখানে সুসভ্য একটি জাতি বাস করত কোথায়? গঙ্গা নদীর তীরে। এখানে ছিল সুন্দর নগরী। এখানকার নরসিংদী দিয়ে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র। নরসিংদী যে একটা জেলা আছে ঢাকার পাশে, নরসিংদী জেলা, সেই জেলার পাশ দিয়েই বয়ে গেছে একটি পুরাতন ব্রহ্মপুত্র নদ। বর্তমানে যে ব্রহ্মপুত্র নদ আছে তা না, আগের যে নদটা ছিল সেই নদকে বলা হয়েছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। 1770 সাল পর্যন্ত ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহ পেরিয়ে নরসিংদী জেলার বেলাব উপজেলার দক্ষিণ দিক থেকে প্রাচীন সোনারগাঁও নগরের পাশ দিয়ে প্রবাহিত ছিল। খেয়াল করো, বলা হয়েছে, তোমরা ম্যাপটা খেয়াল করলেই বুঝতে পারবে, মানচিত্র খেয়াল করলে বুঝতে পারবে, 70 সাল পর্যন্ত ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহ পেরিয়ে নরসিংদীর বেলাব উপজেলার দক্ষিণ দিক থেকে প্রাচীন সোনারগাঁও নগরের পাশ দিয়ে প্রবাহিত ছিল। এরপর সম্ভবত বড় কোনো ভূমিকম্প, বন্যা, প্লাবন বা নদী ভাঙন হয়েছিল কোনো এক সময়। ধারণা করা হয় এ সময় বড় কোনো ভূপ্রাকৃতিক পরিবর্তন ঘটেছিল। ফলে এসব অঞ্চলের ভূপ্রকৃতির বড় রকমের ওলটপালট হয়ে যায়। এর ভূপৃষ্ঠটা ওলটপালট হয়ে যাচ্ছে। 1897 সালে প্রচন্ড এক ভূমিকম্প হয় আমাদের দেশে। 1897 সালে এদেশে প্রচন্ড একটা ভূমিকম্প হয়। ফলে মাঠ ঘাট, নদী নালা আর জনবসতি সবই প্রাকৃতিক কারণে বদলে যায় ভূপৃষ্ঠের গঠন। তারই ধারাবাহিকতায় মাটির নিচে চাপা পড়ে নরসিংদী এলাকার বেলাবো, নরসিংদী জেলার বেলাবো এলাকার উপজেলার দক্ষিণের সাইড, যার নিচে মাটি চাপা পড়েছিল উয়ারি বটেশ্বর নামে দুটি পাশাপাশি গ্রাম। সেখানে পাওয়া গিয়েছে নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। শব্দ অর্থ লেখো। চলো আমরা একটু পাঠে চলে যাচ্ছি এবার। অঞ্চল শব্দের অর্থ কি? এলাকা। অঞ্চল শব্দের অর্থ হচ্ছে এলাকা। মৃত্তিকা শব্দের অর্থ মাটি। ভূপৃষ্ঠ বলতে কি বোঝানো হয়েছে? পৃথিবীর উপরিভাগকে বলা হয়ে থাকে ভূপৃষ্ঠ, তাই না? প্রবাহিত মানে হচ্ছে কি বয়ে চলা। প্রবাহিত শব্দের অর্থ হচ্ছে বয়ে চলা। বয়ে চলাকে বলে প্রবাহিত। নগর। নগর শব্দের অর্থ হচ্ছে শহর। প্রশ্নের উত্তর লিখুন। প্রথম প্রশ্নটা
চলো আমরা একটু খেয়াল করি প্রথম প্রশ্নটা আসলে কি দেওয়া আছে। প্রথম প্রশ্নটা তোমাদের জন্য দেওয়া আছে সেটা হচ্ছে কি, ভূপ্রকৃতির গঠন বদলে যাওয়ার কারণ দুটি বাক্যে লেখো। আমাদের এই যে ভূপৃষ্ঠ রয়েছে কিংবা ভূপ্রকৃতি যেটা রয়েছে সেটা বিভিন্ন কারণে বদলে যেতে পারে। তার মাত্র দুটো কারণ তোমাদেরকে এখানে বাক্যে লিখতে হবে, দুটি বাক্যে লিখতে হবে। প্রাকৃতিক কারণে ভূপ্রকৃতির গঠন বদলে যায়। ভূমিকম্পের কারণে ভূপ্রকৃতির গঠন পরিবর্তন হয়ে যায়, কারণ মাটির কি হয়, মাটির নিচে ভূমিকম্পের ফলে মাটির নিচে সবকিছু চাপা পড়ে যায়। নদী ভাঙন, বন্যা, প্লাবন এসব কারণেও ভূপ্রকৃতির গঠন পরিবর্তন হয়। খেয়াল করো, যারা নদীর তীরবর্তী মানুষ বসবাস করে তাদের প্রতি বছরই কম বেশি যাই হোক না কেন নদীর তীর ভেঙে তাদের সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে যায়, জানমাল যা যা আছে। তাই বলা যায় নদী ভাঙন এবং বন্যার কারণেও কি হয়, অনেক সময় ভূপ্রকৃতির পরিবর্তন ঘটে থাকে। খ নম্বর প্রশ্ন কি আছে দেখো, বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে 4টি বাক্য লেখো। বাংলাদেশে কিন্তু প্রত্নতাত্ত্বিক নিদর্শন যা যা আছে সে সম্পর্কে তোমার যে কোনো একটি বলা হয়েছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে 4টি বাক্য লেখো। বাংলার ইতিহাস অত্যন্ত গৌরবমণ্ডিত। এদেশের নানা স্থানে থাকা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আমাদের সেই সমৃদ্ধ অতীতের পরিচয় বহন করে, তাই না? আমরা নিজেদেরকে কি বলতো, আমাদের নিজেদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি, কালচার সমস্ত কিছুই আমরা জানতে পারি এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে। ওয়ারী বটেশ্বর তেমনি একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। 4টি বাক্য কি দেখো, ওয়ারী বটেশ্বর ঢাকা থেকে 70 কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদীর বেলাব ও শিবপুর উপজেলায় অবস্থিত। অর্থাৎ আমি এখানে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে 4টি বাক্য উপস্থাপন করেছি তা হচ্ছে কি ওয়ারী বটেশ্বর সম্পর্কে। ওয়ারী বটেশ্বর ঢাকা থেকে 70 কিলোমিটার, মাত্র 70 কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদীর বেলাব আর শিবপুর জেলায় অবস্থিত। এই সভ্যতা প্রাচীনকালে সোনাগড়া নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল। এতটাই সুপ্রাচীন এবং এতটাই সুসভ্য জাতি বা সুসভ্য মানুষ এখানে বসবাস করত যে এখানকার প্রাচীনকালে এই বিশ্বজুড়ে পরিচিত ছিল সোনাগড়া নামে। মাটি খনন করে পাওয়া যায় 2500 বছরের প্রাচীন দুর্গনগর। এখানকার মাটি খনন করে কি পাওয়া যায়, 2500 বছরের প্রাচীন দুর্গনগর। খননকালে বেশ কিছু মুদ্রা পাওয়া যায় যা উপমহাদেশের মধ্যে প্রাচীনতম। এছাড়াও ইটের স্থাপত্য, বন্দর, রাস্তা, গলি, পোড়ামাটির ফলক, মূল্যবান পাথর এবং পাথরের বাটখারা মুদ্রা ইত্যাদি এখানে পাওয়া যায়। মূলত ওয়ারী বটেশ্বর আমাদের অতীত দিনের সমৃদ্ধ ইতিহাসের প্রমাণস্বরূপ। আমি আগে বলেছি প্রতিটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনই কি আমাদের অতীত দিনের সমৃদ্ধ ইতিহাসকে বহন করছে। ঠিক তেমনি ওয়ারী বটেশ্বরও আমাদের অতীত দিনের সমৃদ্ধের ইতিহাসের একটা দলিল। গ নম্বর প্রশ্ন, প্রত্নতাত্ত্বিক স্থানের সংরক্ষণের প্রয়োজনীয়তা 5টি বাক্যে লেখা। একটা প্রত্নতাত্ত্বিক স্থান বা একটা প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন আছে সেই নিদর্শনের সংরক্ষণের প্রয়োজনীয়তা, কেন আমরা সেই স্থান কিংবা প্রত্নতাত্ত্বিক জিনিসগুলোকে আমরা কেন সংরক্ষণ করব, সেই সংরক্ষণের প্রয়োজনীয়তা 5টি বাক্যে লেখো। একটি দেশের ইতিহাস ও ঐতিহ্য কতটা সমৃদ্ধ ছিল প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মাধ্যমে তা জানা যায়। প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত হলে আমরা সে স্থানের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবো। অর্থাৎ নির্দিষ্ট একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নির্দিষ্ট একটা এলাকার ইতিহাস এবং ঐতিহ্যকে ধারণ করে থাকে। এর মাধ্যমে আমরা আমাদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করতে পারি। এই যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আছে সেখানকার যে সংরক্ষিত বিষয়টা আছে বা সংরক্ষণ করা হলে এর মধ্যে যেই বিষয়গুলো থাকবে সেটা সম্পর্কে জানলে আমাদের কি জ্ঞানটা সমৃদ্ধ হবে, জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে। প্রত্নতাত্ত্বিক স্থানগুলো পর্যটক কেন্দ্রে পরিণত হয়
যদি আমরা এটাকে ভালোভাবে সংরক্ষণ করতে পারি তবে এটা একটা পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হবে। ফলে সেই সমস্ত এলাকার জীবনযাত্রার মানও উন্নত হবে। কারণ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পর্যটকরা এখানে আসবে। সেখানকার পরিবেশ পরিস্থিতি আরো বেশি এবং জীবনযাত্রার মানও কি হবে? উন্নত হবে। সামগ্রিকভাবে বলা যায় দেশের ইতিহাস, ঐতিহ্যকে তুলে ধরা ও আর্থসামাজিক অবদান রাখে বলে প্রত্নতাত্ত্বিক স্থানগুলো আমাদের সংরক্ষণ করা প্রয়োজন। সামগ্রিকভাবে একটা দেশের ইতিহাস, ঐতিহ্যকে তুলে ধরা এবং আর্থসামাজিক অবদান রাখে বলে প্রত্নতাত্ত্বিক স্থানগুলো আমাদেরকে সংরক্ষণ করা অতীব জরুরি। প্রিয় শিক্ষার্থী, এবার চলো এই চ্যাপ্টার বা এই অধ্যায় থেকেই কিছু বিরাম চিহ্নের ব্যবহার এখানে উপস্থাপন করা হয়েছে। তোমরা এই লাইনগুলো বইতে একটু দাগিয়ে নিতে পারো, কিংবা দ্রুত যারা লিখতে পারো তারা লিখে নিতে পারো। সে সময়ে শীতলক্ষ্যা নদীর পাড়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল সুসভ্য মানুষের বসবাস। সে সময়ে শীতলক্ষ্যা নদীর পাড়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল সুসভ্য মানুষের বসবাস। তারই ছিল নগর সভ্যতা। তখন ছিল কি? নগর সভ্যতাও ছিল। পূর্ব দক্ষিণ দিক দিয়ে ভৈরবের মেঘনা হয়ে এখানকার ব্যবসা বাণিজ্য সুদূর জনপদ পর্যন্ত প্রসারিত ছিল। পূর্ব দক্ষিণ দিক দিয়ে ভৈরবের মেঘনা হয়ে এখানকার ব্যবসা বাণিজ্য সুদূর জনপদ পর্যন্ত প্রসারিত ছিল। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বইয়ে একটা মানচিত্র দেওয়া আছে। এই চ্যাপ্টারে এই অধ্যায়ে তোমাদের একটা মানচিত্র দেওয়া আছে। তোমরা খেয়াল করবে যে মানচিত্র ওখানে কিন্তু সম্পূর্ণ নদীর তীরটাও অঙ্কন করে দেওয়া আছে, কোথা থেকে কোথায় প্রসারিত ছিল। শীতলক্ষ্যা নদী কোথায়, প্লাস তোমার পুরাতন ব্রহ্মপুত্র কোথায়, জায়গাগুলো ইন্ডিকেট করা আছে। খ, 1897 সালে প্রচন্ড এক ভূমিকম্প হয় আমাদের দেশে। ফলে মাঠঘাট, নদী নালা আর জনবসতি সবই প্রাকৃতিক কারণে বদলে যায়। কিছু সমর্থক শব্দ এখানে উপস্থাপন করা হয়েছে। সমর্থক শব্দগুলো তোমাদের জানা জরুরি, কারণ যখন তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখবে কিংবা অ্যাসাইনমেন্ট করবে কিংবা যখন কোনো কারোর সাথে কথা বলবে, তখন সমর্থক শব্দ, আমরা যেই সমর্থক শব্দগুলো জানি সেগুলো বাদ দিয়ে তোমরা যদি অন্য শব্দগুলো ব্যবহার করো তবে তোমাদের কি হবে? শব্দের ভান্ডারটা আরো মজবুত হবে। তোমাদের সংরক্ষণে অনেক শব্দ জমা থাকবে। মাটি, মাটির সমর্থক শব্দ হচ্ছে কি? মৃত্তিকা বা ভূমি, প্রাচীন, পুরাতন বা আদি। নদী, তটিনী, প্রবাহিনী, স্রোতস্বিনী। ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ সমর্থক শব্দ হচ্ছে ভূমি বা ধরা। সুন্দর, সুশ্রী, মনোরম। বড়, বিশাল বা বৃহৎ। শ্রমিক, মজুর বা কামলা, আমরা যেটাকে বলি মজুর, ওই শব্দটা ব্যবহার না করে তোমরা মজুর শব্দটা ব্যবহার করবে। গ্রাম, গঞ্জ বা গা। গড়া, গড়া সমর্থক শব্দ কি? তৈরি বা নির্মাণ। বিপরীত শব্দ, মূল শব্দ দেওয়া আছে কি? নগর, বিপরীত শব্দ হবে গ্রাম। পুরনো, নতুন। বড়, ছোট। মূল্যবান, বিপরীত শব্দ হবে মূল্যহীন। প্রথম, প্রথম, বিপরীত শব্দ হবে শেষ। নিচে, উপরে। প্রাচীন, অর্বাচীন। সভ্য, অসভ্য। প্রশ্ন তৈরিকরণ। 1900, চলো আমরা আগে অনুচ্ছেদটা পড়ি, তারপরে আমরা প্রশ্ন তৈরিকরণে যাই। আমরা কিভাবে প্রশ্ন তৈরি করব আশা করি প্রিয় শিক্ষার্থী তোমাদের জানা আছে। বেশ কিছু প্রশ্নবোধক শব্দ তোমাদের ওখানে দেওয়া থাকবে, সেই শব্দের আলোকে তোমাদের প্রশ্ন তৈরি করতে হবে।
1956 সালে ওয়ারি গ্রামে মাটি খননকালে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রার একটি ভান্ডার পাওয়া যায়। 1974-75 সালের পর থেকে হাবিবুল্লাহ ওয়ারি বটেশ্বরের প্রচুর নিদর্শন সংগ্রহ করেন। পরে তিনি সেগুলো জাদুঘরে জমা দেন। 2000 সালে এখানে খনন কাজ শুরু হয়। খনন করে পাওয়া যায় 2500 বছরের প্রাচীন দুর্গনগর। সে সময় শীতলক্ষা নদীর পাড়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল সুসভ্য মানুষের বসবাস। ক, কে ওয়ারি বটেশ্বরের প্রচুর নিদর্শন সংগ্রহ করে? খ, মাটি খননকালে কি পাওয়া গিয়েছিল? গ, প্রাচীন নিদর্শনগুলো কোথায় জমা দেওয়া হয়? ঘ, কখন ওয়ারি বটেশ্বরের খনন কাজ শুরু হয়? ও, প্রাচীন দুর্গনগর কিভাবে পাওয়া যায়? প্রিয় শিক্ষার্থী, এবার চলো আমরা একটু রচনাটা দেখে নেই। আশা করি এই রচনা সম্পর্কে বা রচনা তোমরা আগে পড়ে ফেলেছ। তারপরেও আমি তোমাদের সুবিধার্থে একটু উপস্থাপন করছি। আমাদের দেশ বা প্রিয় স্বদেশ, আমরা কি আমাদের দেশকে ভালোবাসি? অবশ্যই ভালোবাসি। তুমি আসলে একজন সুনাগরিক কিনা, তুমি আসলে একজন সত্যিকারের দেশপ্রেমিক কিনা, সেটা প্রমাণ পাওয়া যাবে দেশের ক্লান্তি লগ্নে। যখন দেশের কোনো সমস্যায় তুমি তোমার নিজেকে বা নিজের স্বার্থকে ত্যাগ করে দেশের স্বার্থকে সবচেয়ে বড় করে দেখবে, নিজের জীবন দিতেও তুমি যখন বিন্দুমাত্র পিছু পা হবে না, তবে তুমি সত্যিকারের দেশপ্রেমিক হতে পারবে। আমাদের দেশ বা প্রিয় স্বদেশ। ভূমিকা, এই ভূস্বর্গের রূপসী কন্যা আমাদের দেশ বাংলাদেশ। বিচিত্র রূপের লীলাভূমি আমাদের এই দেশ। অরণ্য, নদী, শিলাময় উঁচু পাহাড় নিয়ে এ দেশটি গঠিত। সুজলা সুফলা, শস্য শ্যামলা এদেশের রূপে মানুষ নানাভাবে মুগ্ধ হয়েছে। কালে কালে এদেশের রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে কবি বিভিন্ন কবি সাহিত্যিক তাদের সাহিত্যের প্রধান উপকরণ হিসেবে নিয়েছিলেন দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে। এক কথায় প্রকৃতি তার অকৃপণ হাতে অপরূপ সৌন্দর্য আর মাধুর্য ছড়িয়ে সমৃদ্ধ করেছে দেশকে। তাই তো কবি বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই কবিতাটি লিখেছেন কবি দ্বিজেন্দ্রলাল রায়, আর কবিতার নাম হচ্ছে ধনধান্য পুষ্পে ভরা। বাংলাদেশের আয়তন ও সীমারেখা। বাংলাদেশের দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন দেশ। বাংলাদেশ একটি ক্ষুদ্র আয়তনের জনবহুল দেশ। এদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। এদেশের মোট আয়তনের 17% রয়েছে বনভূমি। আমাদের বনভূমির সংখ্যা খুবই কম, তাই না? 2000 যেখানে 25% একটা দেশের মেজারমেন্ট, মানে একটা দেশে তোমার 25% বনভূমি থাকা দরকার, সেখানে 17% আছে। 2015 সালে ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দেশের আয়তন আরো বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের পূর্বে ভারতের ত্রিপুরা ও মায়ানমার, উত্তরে আসাম ও মেঘালয়, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। জনসংখ্যা ও ভাষা। বাংলাদেশে ক্ষুদ্র আয়তনের একটি জনবহুল দেশ। এদেশের মোট জনসংখ্যা প্রায় 16 কোটিরও বেশি হবে। পৃথিবীতে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ অষ্টম। বাংলা আমাদের মাতৃভাষা। এদেশের 16 কোটি লোকের মুখের ভাষাই বাংলা। সারা পৃথিবীতে প্রায় 30 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা। এছাড়া এদেশের বিভিন্ন নৃগোষ্ঠীর নিজস্ব ভাষাও রয়েছে। বিভিন্ন ধরনের মানুষ। বাংলাদেশ একটি বৈচিত্র্যময় দেশ। এদেশে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে, যেমন চাকমা, গারো, ত্রিপুরা, মুরং, তাপচাঙ্গা ইত্যাদি। এদের রয়েছে নিজস্ব ভাষা, এদের রয়েছে নিজস্ব উৎসব অনুষ্ঠান, এদের রয়েছে নিজস্ব সংস্কৃতি আর ঐতিহ্য। কিন্তু তারপরেও সবাই এই ছোট্ট দেশে আমরা একসঙ্গে মিলেমিশে বাস করি। রাজধানী। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। মুঘল আমল থেকে ঐতিহ্যে শহরটি বিখ্যাত, অর্থাৎ ঢাকা মুঘল আমল থেকে শহরটি বিখ্যাত ছিল। বিভাগীয় শহর। বাংলাদেশে মোট 8টি বিভাগীয় শহর রয়েছে। এগুলো হলো ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ। মানুষের পেশা। বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও নানা ধরনের রয়েছে। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু।
একজন তার কাজ দিয়ে অন্যজনকে আমরা সাহায্য করে গড়ে তুলেছি এই দেশ। কৃষকের কথাই ভাবা যাক, তারা কাজ না করলে আমাদের খাদ্য যোগানের সমস্যা হতো। সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। আর মধ্যযুগের কবি গরুচণ্ডী দাসের ওই কথাই আমাদের মনে রাখতে হবে, শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ধর্মীয় উৎসব, আনন্দ হচ্ছে নানা ধরনের উৎসব নিয়ে। মুসলমানদের দুটি ঈদ রয়েছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। হিন্দুদের দুর্গাপূজা ছাড়াও এত উৎসব আছে যে 12 মাসে বলা হয় 13 পার্বণ। বৌদ্ধদের আছে সারা বছরে কয়েকটি বৌদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের আছে ইস্টার সানডে, তাছাড়া বড়দিন। এর প্রায় সবাই তো আমাদের দেশের মানুষরা উদযাপন করে থাকে, কারণ আমাদের মনোভাব কবির ভাষায়, জগৎ জুড়িয়ে এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। সত্যেন্দ্রনাথ বলেছেন, কবি সত্যেন্দ্রনাথ বলেছেন যে জগৎ জুড়ে শুধু একটা জাতিই আছে, সেটা হচ্ছে মানুষ জাতি। বাংলাদেশের এই যে সম্প্রীতির বন্ধন, এই সম্প্রীতির বা সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক চেতনা থেকে বাঙালির মানুষেরা সবাই একে অপরের সাহায্যে আমরা এগিয়ে আসছি। সবাই আমরা একে অপরকে ভালোবাসি, একজনের বিপদে আপদে আমরা পাশে এগিয়ে আসি। জাতীয় প্রতীক সমূহ, প্রতিটি স্বাধীন দেশেরই কিছু জাতীয় প্রতীক থাকে, ঠিক তেমনি বাংলাদেশেরও কিছু জাতীয় প্রতীক সমূহ আছে। যেমন কি আমাদের দেশে বেশ কিছু জাতীয় প্রতীক রয়েছে যা আমাদের দেশের নিজস্ব পরিচয় বহন করে। যেমন আমাদের জাতীয় ফুল শাপলা, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় মাছ ইলিশ, জাতীয় পশু বাঘ ও জাতীয় পাখি রয়েছে দোয়েল। প্রধান প্রধান নদ নদী, নদীমাতৃক বাংলাদেশের ওপর দিয়ে অসংখ্য নদ নদী প্রবাহিত হয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী এদেশের প্রধান নদ নদী। ছোট বড় সব নদ নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। প্রাকৃতিক সম্পদ, আমাদের এই সোনার বাংলা প্রাকৃতিক সম্পদে ভরপুর। আমাদের দেশের মাটি নরম ও খুবই উর্বর। জমিগুলো প্রচুর বৃষ্টি, বাতাস ও রৌদ্র পেয়ে থাকে, এ কারণে আমাদের দেশে প্রচুর ফসল ফলে থাকে। এক কথায় উর্বর মাটি, গ্যাস, কয়লা, চুনাপাথর, সুন্দরবনের পশু পাখি, গাছপালা প্রভৃতি আমাদের প্রাকৃতিক সম্পদ। তাই আমরা এদেশকে সোনার বাংলা বলে থাকি। প্রাকৃতিক পরিবেশ, প্রকৃতি এবং পরিবেশ, বাংলাদেশের প্রকৃতি বড়ই বৈচিত্র্যময়। এর উত্তরে ভাওল ও মধুকরগড়ের গেরুয়া মাটিতে রয়েছে সারি সারি গজারি গাছ, দক্ষিণে বঙ্গোপসাগর ও সুন্দরবন, পূর্বে পাহাড়ের কোল ঘেঁষে সাজানো চা বাগান, এর মাঝেই বিশাল ছায়া বৃক্ষ, পশ্চিমে ধু ধু প্রান্তরে রুক্ষতার মাঝেও দেখা যায় সারি সারি আম্রকানন, আখের ক্ষেত কিংবা পানের বরজ। কক্সবাজারের সমুদ্র উপকূল বিশ্বের সর্ববৃহৎ সৈকত। পার্বত্য চট্টগ্রামের বিশাল এলাকা জুড়ে সীমাহীন সৌন্দর্যের সমাবেশ। আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য নিয়ে গড়ে উঠেছে এদেশের পরিবেশ সংহার। বাংলাদেশ চিরসবুজের দেশ, রূপে অপরূপ, সম্পদে অতুলনীয় আমাদের দেশ বাংলাদেশ। প্রাকৃতিক লীলাভূমি আর বিচিত্র মানুষের সমারোহে এদেশ যথার্থ রূপসী বাংলাদেশ। এই সুন্দর দেশে জন্ম নিয়ে আমরা গৌরব বোধ করি। আমরা আমাদের দেশকে ভালোবাসবো, আমরা আমাদের দেশের সম্মানকে অক্ষুণ্ণ রাখবো। প্রিয় শিক্ষার্থী, এবার চলো আমরা একটু তোমাদের মূল্যায়ন কার্যক্রমটা সেরে ফেলি। আমাদের মূল্যায়নটা মূলত অনুষ্ঠিত হবে মাটির নিচে যে শহর প্রবন্ধটি রয়েছে সেই প্রবন্ধটির উপরে। তোমরা সবাই রেডি হয়ে যাও দ্রুত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ওকে, কোনটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন? ময়নামতি, মহস্থানগড়, পাহাড়পুর সব কয়টি? দ্রুত উত্তর হবে সব কয়টি। নিচের কোনটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়? ময়নামতি, মহস্থানগড়, কক্সবাজার, পাহাড়পুর। কোনটি নয়? কক্সবাজার। এদেশে যে স্থানে মাটির নিচে প্রাচীন নগর সভ্যতা রয়ে গিয়েছিল তার নাম কি? ওয়ারী বটেশ্বর, পাহাড়পুর, সাভার, ময়নামতি। কোনটা? ওয়ারী বটেশ্বর। ওয়ারী বটেশ্বরের আসলে কি? ওয়ারী বটেশ্বর আসলে পাশাপাশি দুটি গ্রাম। ওয়ারী বটেশ্বর ঢাকা থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত ছিল? 50, 70, 180। কোনটা? 70 কিলোমিটার, তাই না? 70 কিলোমিটার দূরে নরসিংদী জেলার শিবপুর আর বেলাবো উপজেলার পাশাপাশি।
কত সালে ওয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রাচীন নগর আবিষ্কৃত হয়? কত সালে? 2001, 2002, 2003, 2000 সালে? কত সালে পাওয়া গিয়েছিল? 2000 সালে। ওয়ারী বটেশ্বরে যে প্রাচীন নিদর্শন পাওয়া যায় যা দেখে প্রায় কত বছরের পুরনো মনে হয়? 1500, 2000, 2500, 3000? উত্তর তোমরা কমেন্টে দিয়ে যাবে দ্রুত। ওয়ারী বটেশ্বরের আশেপাশে প্রায় কতটি পুরনো জায়গা পাওয়া গেছে? 40, 45, 50, 60? কতটি? ঐতিহাসিকদের ধারণা অনুযায়ী দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে ভূমধ্যসাগর অঞ্চলের সুদূর কোন পর্যন্ত ওয়ারী বটেশ্বরের রাজ্যের যোগাযোগ ছিল? রোমান সাম্রাজ্য, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স? কোন সাম্রাজ্য? রোমান সাম্রাজ্য। এই অঞ্চলের মাটি হাজার বছরের পুরনো। এই অভিমত কাদের? মৃত্তিকা সম্পর্কে অজ্ঞলোকদের, সফল বৈজ্ঞানিকদের, মৃত্তিকা বিজ্ঞানীদের, উদ্ভিদ বিজ্ঞানীদের? কাদের হতে পারে? যেহেতু মাটি সম্পর্কে, মৃত্তিকা সম্পর্কে অজ্ঞলোকদের নাকি বৈজ্ঞানিকদের? অবশ্যই বৈজ্ঞানিকদের। ঐতিহাসিকদের ধারণা অনুযায়ী দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে ভূমধ্যসাগর অঞ্চলের সুদূর কোন পর্যন্ত ওয়ারী বটেশ্বরের রাজ্যের যোগাযোগ ছিল? রোমান সাম্রাজ্য, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স? রোমান সাম্রাজ্য। ওকে। ওয়ারী বটেশ্বর থেকে 13 নম্বর, ওয়ারী বটেশ্বর থেকে কত কিলোমিটার দূরে এক বৌদ্ধ পদ্ম মন্দির আবিষ্কৃত হয়েছে? কত কিলোমিটার? 2, 4, 3, 5? দ্রুত আনসার কমেন্ট বক্সে দিয়ে দিবে। ওয়ারী বটেশ্বরের কাছে কোন বৌদ্ধ মন্দিরের সন্ধান পাওয়া গেছে? বিজ্ঞান মন্দির, প্রত্ন মন্দির, পদ্ম মন্দির, মন্দির ভিটা? পদ্ম মন্দির, তাই না? 15, বাংলাদেশে মাটি খুঁড়ে যে সুপ্রাচীন নগর জনপদের দেখা পাওয়া গেছে তার নাম কি? ওয়ারী বটেশ্বর, কান্তজির মন্দির, ওয়ারী, পানামনগর? ওয়ারী বটেশ্বর। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? কিশোরগঞ্জ জেলায়, ভৈরব জেলায়, নরসিংদী, বেলাবো, শিবপুরে, নারায়ণগঞ্জে? কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জে কি? নরসিংদীর বেলাবো, শিবপুরে। নিচের কোনটি মাটির নিচে শহর নামে খ্যাত? ময়নামতি, সাভার, পাহাড়পুর, ওয়ারী বটেশ্বর? কোনটি? ওয়ারী বটেশ্বর। নরসিংদী ঢাকার কোন দিকে অবস্থিত? উত্তর পূর্বে, উত্তর পূর্বে, পশ্চিমে, দক্ষিণ পূর্বে? কোথায় অবস্থিত? নরসিংদী দিয়ে বয়ে গেছে কোন নদী? পুরাতন ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র, মেঘনা, পদ্মা? কোনটি? নরসিংদী দিয়ে বয়ে গেছে কোনটি? পুরাতন ব্রহ্মপুত্র নাকি ব্রহ্মপুত্র? 1955 সালে বটেশ্বর গ্রামের শ্রমিকেরা কি ফেলে যান? মুদ্রা, পাথর, লৌহপিণ্ড, মুদ্রা ভান্ডার? কি ফেলে গিয়েছিলেন 1955 সালে? বটেশ্বর গ্রামের শ্রমিকরা কি ফেলে যান? মুদ্রা, পাথর, লৌহপিণ্ড, মুদ্রা ভান্ডার? নরসিংদী ঢাকার কোন দিকে অবস্থিত? উত্তর পূর্বে। 20 নম্বর, 1955 সালে বটেশ্বর গ্রামে শ্রমিকরা কি ফেলে যান? দ্রুত কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবে। 21, 1956 সালে কোন গ্রামের মাটি খননকালে একটি ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রার ভান্ডার পাওয়া যায়? ওয়ারী, বটেশ্বর, বেলাবো নাকি শিবপুর? 1956 সালে কোন গ্রামের মাটি খননকালে একটি ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রার ভান্ডার পাওয়া যায়? 22, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে অধ্যাপক খনন কাজ শুরু করেন তার নাম কি? সুফি মুস্তাফিজুর রহমান, হানিফ পাঠান, হাবিবুল্লাহ পাঠান, হাফিজুর রহমান? তার নাম কি ছিল? দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দাও। সুফি মুস্তাফিজুর রহমান কোন বিভাগের অধ্যাপক ছিলেন? মৃত্তিকা, পদার্থ, প্রত্নতত্ত্ব নাকি রসায়ন? 24 নম্বর প্রশ্নটা খেয়াল করো। খ্রিস্টপূর্ব 7 থেকে 6 শতকে বর্তমানের কোন নদী তীরে সুসভ্য জনমানুষের বসতি ছিল? 7 থেকে 6 শতকে পদ্মা, মেঘনা, গঙ্গা, শীতলক্ষা? শীতলক্ষা।
কত সাল পর্যন্ত ব্রহ্মপুত্র প্রবাহ ময়মনসিংহ পেরিয়ে বেলাপুর কাছে দক্ষিণ দিকে গিয়ে প্রাচীন সোনারগাঁও নগরের পাশ দিয়ে প্রবাহিত ছিল? 1770 নাকি 1870? 26 নাম্বার দেখো, কোন সালের ভূমিকম্পের কথা অনেকেই জানেন? কোন সালের? 1800 কত সালের? 97 সালের, তাই না? প্রিয় শিক্ষার্থী, আশা করছি আজকে পাঠদান তোমরা মনোযোগ সহকারে শুনেছ এবং দেখেছো।